নির্বাচন এবং নির্বাচন ইশতেহার বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আমি এখন যে কথাটি এখন বলতে যাব, যে বিষয়টা নিয়ে লাইভ করছি, তা হচ্ছে বিএনপি নির্বাচন ইশতেহার। এবং আপনি কল্পনা করে দেখেন, বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বৃহৎ একটি রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। এবং যে দল ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, সেই দলে যদি নির্বাচন ইশতেহার, যেটা অলরেডি আজকে মিডিয়ায় দেখতে পেলাম, যে বিভিন্ন মিডিয়াতে, টিভি চ্যানেলের ফটো কার্ডে, যে আগামীকাল শুক্রবার দিন ৩টার সময় নির্বাচন ইশতেহার ঘোষণা করা হবে। সেই নির্বাচন ইশতেহার যদি বাংলাদেশে বসে ইউরোপ আমেরিকা থেকে যদি তার কপিটা আমার হাতে আসে, বিষয়টা কেমন হলো? তার মানে গোপনীয়তা বলতে কি কোনো কিছু আছে? তথ্য নিরাপত্তা বলে যে বিষয়টা, এত বড় একটি দলের তথ্য নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায়, এই দল, এই যে এত ত্যাগ, বেগম খালেদা জিয়া এত ত্যাগ স্বীকার করলেন, তারেক রহমান ১৭টা বছর নির্বাসনে থেকে এত কষ্ট করলেন, বাংলাদেশের মানুষ ১৭ বছর ধরে যে স্বপ্ন দেখেছে যে দলের জন্য, সেই দলের কিছু মানুষের এই ধরনের ভুল ভ্রান্তি, এগুলো কি ক্ষমার যোগ্য? আ যে নির্বাচন ইশতেহার আগামীকালকে ঘোষণা করা হবে, সেটা কেন আজকে লিক হয়ে যাবে? এই বিষয়গুলো আমি মনে করি বিএনপির, আমি আসলে কোনো নিন্দা করার জন্য বসিনি। আমার উদ্দেশ্য গঠনমূলক সমালোচনা করা এবং ভুল ধরিয়ে দেওয়া। কারণ আমি বিএনপির পক্ষে, বিএনপির দুর্দিনে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন বিএনপির পক্ষে অনেক কথা বলেছি। যেহেতু বিএনপি এখনও ক্ষমতায় আসেনি, তাই আমি এখনও মনে করি এই দলের কল্যাণ কামনা করা আমাদের সবার দায়িত্ব, বিশেষ করে যারা বিএনপিকে বা শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসি। বিএনপির নির্বাচনী ইশতেহার, আমার কাছে যে কপিটা আসছে, এটা বিএনপির ভিতরে কেউ যে আমাকে দিয়েছে তা না। এই জায়গাটা থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে, সেখান থেকে আসছে। আমি অতীতেও একটা কথা বলেছি, বিএনপির আশেপাশে অনেক মানুষ আছে যারা প্রকৃত বিএনপির নয়, যারা জামাতের পেইড এজেন্ট, অথবা অন্য কোনো রাজনৈতিক দল বা কোনো সংস্থা বা কোনো কিছুর এজেন্ট। তারা বিএনপির প্রকৃত ত্যাগী অনেক মানুষ বিএনপির সাথে নেই। প্রকৃত যোগ্য, ত্যাগী, এবং যারা বিভিন্ন সাবজেক্ট ম্যাটারে, বিভিন্ন ডোমেইনে যারা এক্সপার্ট, দক্ষতা আছে, সেই ব্যক্তিগুলো বিএনপির গুরুত্বপূর্ণ জায়গায় নেই। নির্বাচন, আমরা যে ধাক্কাটা জামাতের মাধ্যমে পাচ্ছি, আমরা চিন্তা করে দেখেন, জামাতের মতো একটা দল বিএনপিকে এত বড় একটা ধাক্কা দেওয়ার মতো অবস্থায় কি আপনারা দেখতে পাবেন বলে কেউ ভেবেছিলেন? কেন? তার মানে কি জামাত শক্তিশালী? তা না। বিষয়টা হচ্ছে বিএনপি ভুল করছে তাই। অনেক ক্ষেত্রে দেখবেন আপনার প্রতিপক্ষ আপনার সাথে জিতে যায়, তার মানে প্রতিপক্ষ শক্তিশালী তা নয়। প্রতিপক্ষ জিতে যাচ্ছে কারণ আপনি ভুল করছেন আপনার দুর্বলতার কারণে। ঠিক একইভাবে জামায়াত যে সাফল্যটা পাচ্ছে, বা জামাত যে জায়গাগুলোতে তারা অনাকাঙ্ক্ষিতভাবে, যেটা আশা করা হয়নি সেরকম সাফল্য তারা দেখাচ্ছেন, বা যে তাদের যে প্রভাব বিস্তার বিভিন্ন ভোটের মাঠে তারা যে অবস্থান দেখাচ্ছেন, এটা কিন্তু জামাতের সাফল্য বলে আমি কখনোই বলবো না। বরং জামাত একটা সুযোগ পেয়ে যাচ্ছে তার প্রতিপক্ষের কাছ থেকে। জামাত হতে পারে একটা, তাদের জনপ্রিয়তা থাকতে পারে, দলের ভালো রেপুটেশন বা ব্র্যান্ড, অনেক কিছু থাকতে পারে, কিন্তু জামাতের ক্যান্ডিডেট কিন্তু বলতে গেলে যথেষ্ট কম। জামাতের মতো একটা দলের, আপনারা যদি চিন্তা করেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে জামাতের ১০ জন নাম করা নেতার নাম বলেন, বলতে পারবেন না। আমি যদি বিএনপির, আমি ২০ জন নেতার নাম বলি, আপনারা ১০০ জন নেতার নাম বলতে পারবেন। জামাতের আপনি যা চোখ বন্ধ করে আপনি কল্পনা করেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম জামাতের খুব নাম করা ১০টা ব্যক্তির নাম বলেন, কেন সে বলতে পারবেন? যদি বলে জামাতের ২০ জন ক্যান্ডিডেটের নাম বলেন, বলতে পারবেন? বাট বিএনপির কথা বলি, আপনার মুখ দিয়ে হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস নেম বের হবে। তার মানে যোগ্যতা সম্পূর্ণ ক্যান্ডিডেট অনেক আছে বিএনপিতে, যেটা জামাতে নেই। বিএনপি যদি যোগ্য ক্যান্ডিডেট থাকে ৫০০, জামাতে হয়তো ৫ জন থাকতে পারে। সেখানে সেই ৫ জন নিয়ে ৫০০ জনের সাথে যে ধরনের মাঠে যে অবস্থাটা দেখাচ্ছেন তারা, এটা কি দেখানোর কথা? কেন দেখাচ্ছেন? কারণ এই ভুলগুলো বিএনপির দিক থেকে হচ্ছে। বিএনপিতে যদি যোগ্য কিছু ব্যক্তিরা তাদের বিভিন্ন পদগুলো হোল্ড করতেন, পদের দায়িত্ব নিয়ে নিয়োজিত থাকতেন, তাহলে কিন্তু আজকে এই ভুলগুলো হতো না। নির্বাচন পরিচালনার যে কমিটি গঠন করা হয়েছে, সেই জায়গা থেকে তারা যদি ঠিকমতো দায়িত্ব পালন করতে পারতেন, আমার মনে হয় বিএনপির মতো দলের পাশে কোনো দল, মানে এরকম প্রতিদ্বন্দ্বিতা হওয়ার এই সুযোগ ছিল না। ক্ষমতায় আসাটাই বড় কথা না। আপনি হয়তো মনে করতে পারেন বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে,
বিএনপির মতো দল এইভাবে ক্ষমতায় আসবে কেন? অনেকটা জৌলুস নিয়ে ক্ষমতায় আসার কথা, সেই জৌলুস আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি আবার সেই নির্বাচন ইশতেহার নিয়ে কথা বলি। 9 পৃষ্ঠার একটি নির্বাচন ইশতেহার আমার হাতে আসছে। যে ইশতেহারটা আমি পুরোটা পড়ে দেখলাম, ইশতেহারটা ভালো, যদিও এত বড় লম্বা ইশতেহার এটা বাস্তবায়ন করা, আহ, যদি এটা মূল কপি হয়ে থাকে, আমি আগেই বলে নিচ্ছি, কারণ আমি জানি না আগামীকালকে যেটা পড়ে শোনানো হবে সেই ইশতেহার এটা নাও হতে পারে, বাট আমার কাছে যেটা আসছে এটা 9 পৃষ্ঠার। এবং এই ইশতেহারে কয়টি অধ্যায় আছে আমি তাও বলে দিচ্ছি এখানে। যেমন ধরুন, আমি পিছন দিক থেকে বলি, পঞ্চম অধ্যায় আছে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি নিয়ে কথা আছে। চতুর্থ অধ্যায় বলা হয়েছে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন। এবং আপনার তৃতীয় অধ্যায় ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার। দেন আপনার তৃতীয় অধ্যায় আছে, এটা অনেক বড়, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন। এবং প্রথম অধ্যায় আছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। সো যদি এটাই হয়ে থাকে, তাহলে এই লিক হলো কেন, এই বিষয়টা আমি মনে করি মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বিষয়টায় তিনি তার ভূমিকা রাখবেন। আর যদি এটা না হয়ে থাকে তাহলে তো ফাইন, দেয়ার আমি মনে করি সেক্ষেত্রে গুড, যে তারা অরিজিনাল কপিটা প্রচার পায়নি, অন্য একটা কিছু প্রচার হয়েছে। তো সে জায়গাটা আমি অবশ্যই কৃতিত্ব দেব। বাট যদি অরিজিনাল কপি হয়ে থাকে, আমি মনে করি এক্ষেত্রে বিএনপির সজাগ হওয়া উচিত এবং বিএনপিকে উপলব্ধি করা উচিত যে বিএনপির ভিতরে কারা আছে। এবং এই যে একজন আপনার জামাতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হলো কি না হলো, বা বঙ্গভবন থেকে কে কী করলো, এটার চেয়ে জরুরি হচ্ছে আমার ঘরেরটা, আমার অ্যাকাউন্ট, আমার ফাইল, আমার ইশতেহার চুরি হলো কিনা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমি অন্যের দিক তাকাতে তাকাতে নিজের ঘরে কি হলো এটা যদি আমি খেয়াল না করি, তাহলে কিন্তু আমার নিজের সবচেয়ে বড় সর্বনাশটা হবে। এবং এখনও সময় আছে, নির্বাচনের এখনও যে সময় আছে এই সময়, কারণ নির্বাচনে ভোট যদি 12 তারিখে ভোট হয়ে থাকে, কেন বললাম যদি, কারণ আমি এখনও পুরোপুরি আস্থা রাখি না যে 12 তারিখে আসলে নির্বাচন হবে। যদি 12 তারিখে নির্বাচন হয়ে থাকে সেক্ষেত্রে আমি মনে করি নির্বাচনের ঠিক আগের দিন রাতেও অনেক কিছু বদল করা সম্ভব। যেমন মানুষ ভোট দিতে যাওয়ার আগ মুহূর্তেও সে তার চিন্তা চেতনা পরিবর্তন করতে পারে, সে কাকে ভোট দিবে এটা পরিবর্তন ভোট দেওয়ার আগ মুহূর্তেও ডিসিশন চেঞ্জ হয়ে যেতে পারে। সো এখনও সময় আছে, আমি মনে করি বিএনপির, আমরা যারা বিভিন্ন জনে যারা দোষ বিভিন্ন বিষয় সমালোচনা করি, আমাদেরকে শত্রু না বানিয়ে আমরা আমাদের এই কথাগুলোকে আমলে নিয়ে বিএনপির উচিত শুধরে নেওয়া। এবং বিএনপির উচিত এই জায়গাটায় দক্ষ যোগ্য ব্যক্তিদেরকে আহ, দায়িত্ব দেওয়া। এবং বিএনপির বিশেষ করে মিডিয়া কাউন্টার করার ক্ষেত্রে বা ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে, কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে এমন সব ব্যক্তিদেরকে দায়িত্ব দিয়েন না যে মানুষগুলো নিজেকে প্রমোট করতে চায় বিএনপির দায়িত্ব নিয়ে। বরং বিএনপির এমন মানুষকে নেওয়া উচিত যাদের বিএনপির মাধ্যমে নিজেকে প্রমোট করবে না, বরং তাদেরকে তাদের মেধা যোগ্যতাকে ব্যবহার করে বিএনপি প্রমোটেড হবে। সো বর্তমানে আমি আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, বিএনপিতে এমন অনেক মানুষ আছে, অনেক ব্যক্তি, মানে বলতে গেলে আপনি তাকে বেতন দিবেন না, টাকা দিবেন না, কিছু দিবেন না, সে আপনাকে টাকা দিয়ে দায়িত্ব নেবে। কেন? কারণ সে ওই পজিশনটা বিক্রি করে সে ধান্দা করতে চায়, সে নিজের স্বার্থ উদ্ধার করতে চায়। সেই ব্যক্তিদের না নিয়ে বরং টাকা পে করে, উল্টা টাকা দিয়ে আপনার হায়ার করে লোক নেন, দক্ষ এক্সপার্ট ব্যক্তিদেরকে নেন। আমি ছোট্ট একটা কথা দিয়ে আমি কথা শেষ করব। দেখেন, এটা আমার কাছে এভিডেন্স আছে, আমি কথাটা চাপাবাজি করছি না। আওয়ামী লীগ গভর্নমেন্ট পিরিয়ডে আমাকে 3টা জায়গা থেকে আমাকে প্রপোজাল আসছিল সিআরআইতে কাজ করার জন্য। তারা জানতো আমি, আমার পরিবার বিএনপি করে, তারা জানতো যে আমি বিএনপি ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে আমার চাকরির ক্ষেত্রে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, সব কিছু জানতো। বাট তারপরও সেখানে কেন প্রপোজাল দিয়েছিল? কারণ তারা মনে করেছে কোনো একটা সেক্টরে আমার মেধাটাকে কাজে লাগাইতে পারবে। বিএনপি থেকে তো কোনোদিন কোনো ভালো কাজে প্রপোজাল পেলাম না, কেন পেলাম না? বরং উল্টে এমন তকমা পেয়েছি, কিছু কিছু ক্ষেত্রে পারলে আমাকে আওয়ামী লীগের দোসর বানানো হয়। সো এরকম যদি হয়, তাহলে বিএনপি অনেক ভালো ভালো লোকজন আছেন যারা বঞ্চিত থাকবেন, এতে তাদের ক্ষতি হবে না, আহ, বরং বিএনপিরই ক্ষতি হবে। কারণ বিএনপি অনেক বড় একটা দল, একটা বড় দলকে, একটা যদি বড় মাঠ হয়, খ্যাত হয়, জমিন হয়, সেখানে কিন্তু আপনার ওই জমিটা চাষ করতে গেলে আপনার শস্যের পরিমাণ, বীজের পরিমাণ, আপনার সার, কীটনাশক সব কিছুর পরিমাণ বেশি দরকার হবে। যত বড় হয় তত কিন্তু আপনার সরঞ্জামাদিও তত বেশি থাকতে হয়। বিএনপি অনেক বড় দল, এখানে রিসোর্স লাগবে অনেক। সো এই জায়গায় যদি অনুপযুক্ত কোনো মানুষকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হয়, এটা দলের ক্ষতি হবে। আর দলের ক্ষতি হওয়া মানে এই দেশের ক্ষতি হওয়া।
কারণ এই দলটা যদি কোনোদিন ক্ষমতায় আসে, অথর্ব অযোগ্য ব্যক্তিরা তখন দেশ পরিচালনা করবে। তো আমরা 17 বছর তো এটার জন্য প্রতীক্ষা করি নাই যে অথর্ব অযোগ্যরা এসে দেশটা চালাক এবং দেশটা ধ্বংস হোক। আমরা চাই বিএনপি ক্ষমতায় আসুক, তবে যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে, যোগ্য ব্যক্তিরা এই দল পরিচালনার দায়িত্বে থাকুক এবং যারা বিভিন্ন সাবজেক্ট ম্যাটারের ডোমেইনে যারা এক্সপার্ট তাদেরকে দায়িত্ব দেওয়া হোক। তবে এক্ষেত্রে একটা কথা বলি, তারেক রহমান একটা জিনিস খুব ভালো করেন, যে জায়গায় প্রশংসা করতে হয়, আমি জানতে পেরেছি বিভিন্নভাবেই, যে তারেক রহমান যাকে যে দায়িত্বটা দেন তার কাছ থেকে ওই বিষয়টাই তিনি জানতে চান, শুনতে চান। অন্য জায়গায় তার হস্তক্ষেপ, তার কার্যকলাপ তিনি পছন্দ করেন না। বাট এই জায়গাটায় শুধু একটা জিনিস অ্যাড করলেই হবে, যাকে যিনি যে দায়িত্বটা দিচ্ছেন ওই দায়িত্বটা যেন সেই ব্যক্তি যেন উপযুক্ত হয়ে থাকে, তাহলেই হবে। আর বাকি পরিকল্পনা আমি মনে করি অনেকটা ঠিক আছে। আর বিশেষ করে কেন এই নির্বাচন ইস্তেহারটা লিক হয়ে গেল, আশা করি এটা বের করে দেখা হবে। আর যদি আপনাদের সন্দেহ থাকে, আমি সেক্ষেত্রে আমার আমার এই যে মোবাইলে আমি দেখাচ্ছি ইস্তেহারের এই যে যেটা, আমি এটা আসলে পুরো জিনিসটা দেখানো ঠিক হবে না, কারণ আমি চাই না এটা মিডিয়াতে আসুক, কারণ এটা গোপনীয়তা রক্ষার্থে, একটা দলের গোপনীয়তা রক্ষা থাকুক। বাট এটা আফসোসের বিষয় যে এই কপি বাংলাদেশ থেকে শুরু করে ইউরোপ আমেরিকায় কীভাবে চলে গেল, কীভাবে মিডল ইস্টে চলে গেল, কীভাবে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এইটা কপি ঘুরছে, এটা অ্যালার্মিং বিষয়। এবং আমি মনে করি এখনও সময় আছে বিএনপি তার কিছু কিছু ভুলগুলো শুধরে নিক। এবং যাদেরকে, এবং আরও একটা বিষয় আমি বলি যে তারেক রহমানের পাশে যেমন এমন কোনো বলয় যেন তৈরি করা না হয় যে অনেক ব্যক্তিরা গুরুত্বপূর্ণ কথা বলতে ওনার কাছে যেও তার কাছে পৌঁছাতে পারবেন না তাদের বাধার কারণে। যেমন 2014 সালে যেমনটা হয়েছিল, তৎকালীন সিএসএফের দায়িত্বে কিছু কর্মকর্তার কারণে অনেক নেতারা ম্যাডামের কাছে যেতে পারতেন না, অনেক বাস্তব কথা, সত্য কথা, অনেক ভুল ধরিয়ে দিতে পারতেন না। সেই আফসোসগুলো অনেক সিনিয়র নেতাদের মুখে আমি শুনেছি, যাদের মধ্যে কেউ কেউ অলরেডি মৃত্যুবরণ করেছেন। সো বর্তমানে যেন এমন না হয় যে বিএনপিতে খুব জরুরি কোনো বার্তা, জরুরি কোনো বিষয়, নির্দেশনামূলক কোনো তথ্য উপাত্ত তারেক রহমানকে কেউ বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারছেন না, কারণ এমন একটা বলয় যেন তৈরি না হয় যে বলয়টা তার কাছ থেকে জনবিচ্ছিন্নতা, নেতাদের বিচ্ছিন্নতা, নেতাদেরকে বিচ্ছিন্ন করে দিবে, জনগণের সাথে এবং নেতাকর্মীর সাথে তার দূরত্ব বাড়িয়ে দিবে। এমন বলয় যেন না হয়, বরং এমন বলয় যেন থাকে যে তারেক রহমানের সাথে জনসংযোগটা যেন সুন্দরভাবে হয়। নিরাপত্তার নামে যেন হয়রানি না হয়। নিরাপত্তা অবশ্যই জরুরি, তবে নিরাপত্তা যেভাবে পালন করার কথা, সেটা যদি প্রকৃত প্রফেশনাল না হয়ে যদি অপেশাদার কোনো ব্যক্তির দ্বারা হয়ে থাকে, তখন তারেক রহমান শুধু জনবিচ্ছিন্ন হবেন, জনগণের সাথে তার সংযোগ থাকবেন না। নিরাপত্তার নামে তার মধ্যে ভয়ভীতি তৈরি করে দিয়ে অনেক কিছু থেকে দূরে রাখা হবে, যেটা তারেক রহমানের তথা বিএনপির ক্ষতি হবে। মনে রাখতে হবে, তারেক রহমান কারো ব্যক্তির সম্পদ না, তিনি একটি দলের সম্পদ, জনগণের সম্পদ, দেশের সম্পদ। সো সেই ব্যক্তিকে জনবিচ্ছিন্ন রাখাটা ঠিক হবে না। এবং আমি মনে করি তারেক রহমানের দায়িত্ব নিজের থেকে কিছু কিছু মানুষকে ডেকে তাদের সাথে কথা বলা, তাদের কথা শোনা। এবং এখন তো মোবাইল আছে, তাই না? ফিজিক্যালি না বসতে পারেন, ফোন করলে অনেক কথা শুনতে পারেন। আশা করি আমার এই বক্তব্যটা বিএনপির জন্য কাজে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।